বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। আমার জাগো দাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা সামনে আমি বারবার হাজির হই। বিগত দেশের যে কার্যকলাপ, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আমাদের কি, তাই আপনাদের সামনে হাজির হয়ে আপনাদেরকে জানান দেই যে আমাদের দেশ, আমরা সবাই এক। আমাদের এখানে কোনো চক্রান্ত যারা করবে, চক্রান্তের জন্য যারা জাল বুনছে, তাদের সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে এই স্বাধীন রাষ্ট্রকে আমরা এই পৃথিবীর মানচিত্রে আমরা প্রমাণ করব। আমরা বাংলাদেশি যারা তাদের দেশপ্রেম আছে, তাদের দেশের জন্য এই বাংলার মানুষ কাজ করে। এই বাংলার মানুষ যেখানে আছে পৃথিবীর সব জায়গায় বাংলাদেশি মানুষ আছে। আমি অনেক দেশে গিয়েছিলাম, অনেক দেশে দেখেছি। আমি যেখানেই গিয়েছি সেখানেই বাংলাদেশি মানুষ পেয়েছি। লাস্ট আমি বসনিয়া ভিজিট করেছিলাম। বসনিয়ায় আমি গেছি, সেই বসনিয়া যুদ্ধ বিধ্বস্ত বসনিয়ায়, সেই বসনিয়ায় অনেক বাঙালি আছে। আমি পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি। আমি দেখেছি আমাদের বাঙালিরা কীভাবে অ্যাক্টিভ, কীভাবে কাজ করে। এরা প্রবাসের রুজি করে, কষ্ট করে রুজি করে, এই কষ্টের ঠেকা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে জাগ্রত করে রেখেছে। বাংলাদেশকে ঢালাওভাবে ওরা যা রুজি করে সব কিছু বাংলাদেশে পাঠিয়ে দেয়, এবং বাংলাদেশ সরকার এই টাকায় বাংলাদেশের অনেক কিছু উন্নতি সাধন করে। এই টাকার ট্যাক্সে, এই রেমিটেন্সের শক্তিতে বাংলাদেশ অনেক কিছু করতে পারে। প্রিয় দেশবাসী, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুই একটা কথা আমি বলবো। আজকে একটু আগে আমরা খবর পেলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত, ওনাকে গুলশান থেকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল ওনাকে কোর্টে হাজির করা হবে। প্রিয় দেশবাসী, আমরা জানি এই গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকার 15 বছর ক্ষমতায় থেকেছিল। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই আওয়ামী লীগ মানুষকে তার ন্যায্য অধিকার থেকে, তার ন্যায্য কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার কথা বলার শক্তিকে কীভাবে দামিয়ে রেখেছিল, সংবাদপত্র মিডিয়াকে রিমোট কন্ট্রোলের মতো তারা ক্যাপচার করেছিল। তারা জনগণের বাক স্বাধীনতাকে তারা করেছিল, স্তব্ধ করে দিয়েছিল। তারা কথা বলা যেই সত্য কথা বলিবে তাকে তারা গলা টিপা ধরছে। তারা কী করছিল? গলা টিপে ধরছিল। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদেরকে গুম করেছিল, যারা অন্যায়ের প্রতিবাদ করেছিল তাদেরকে তারা মেরে ফেলেছিল, এবং হাজার হাজার আমার ছাত্র জনতার উপরে তারা পাশবিক নির্যাতন, গুলি চালিয়ে তারা রক্তে রঞ্জিত করেছিল এই বাংলাকে। এই বাংলার এক ফ্যাসিবাদ সরকারের 5 আগস্ট পতন হওয়ার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে এই আওয়ামী লীগ পতন হওয়ার বিগত কয়েকদিন আগে দেখেছি এই মোহাম্মদ আরাফাত বলেছিলেন যে পুলিশ তো গুলি করবেই, পুলিশ গুলি না করলে কীভাবে দমন করবে, আইন শৃঙ্খলা কীভাবে দমন করবে? মানুষের ওরা রক্ত চায়, ওরা রক্ত পিপাসুর বিনিময়ে ওরা কী করেছিল? ওরা স্টিম রুলার চালিয়ে এরা 15 বছর দেশ শাসন করেছিল। মানুষের ভোটাধিকার ওরা হরণ করেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার তারা রুখে দিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা তারা স্তব্ধ করে দিয়েছিল। তারা বলেছিল প্রত্যেক ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলো, এবং মানুষ যেন
অন্য কোনো দল করতে না পারে, তার জন্য তারা সম্পূর্ণ বাহিনীকে তারা আওয়ামী লীগ বাহিনী বানিয়ে ফেলেছিল। এই আগ্রাসনকে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের ছাত্র ভাইয়েরা তারা কি করেছিল, তারা রক্ত দিয়েছিল, বুকের রক্ত দিয়ে এই দেশকে আবার স্বাধীন করেছিল। সেই কথা মনে আসলেই রক্ত গরম হয়ে যায়, মাথা আমার প্রেশার হাই হয়ে যায়। তাই আমি অনেক রাগে প্রেশার হাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী, মোহাম্মদ আরাফাত উনি তথ্য প্রতিমন্ত্রী, উনি গুলশান থেকে কিভাবে নির্বাচিত হয়েছেন তার একটা আপনাদেরকে আমি কিছু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন, এরপর আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এই মোহাম্মদ আরাফাত এর ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন না। এর ব্যাকগ্রাউন্ড একজন অনেক খারাপ প্রকৃতির লোক। এদের মধ্যে দেশপ্রেম নৌবার এদের দেশপ্রেম নেই। এই আরাফাত একজন ব্যক্তি, তার আপনার আমি আর তার পার্সোনাল ব্যাপারে যাব না। আমি আমার দেশের বিরুদ্ধে কী করেছিল তার কিছু কথা বলবো। এই আরাফাত কি হয়েছিল, কেমনে এমপি হয়েছিল, কেমনে মন্ত্রী হয়েছিল, এর একটা আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এই আরাফাত সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে ওর খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্বর কারণে উনি সজীব ওয়াজেদ জয়ের অনেক টাকা পয়সার সাথে ওনার লেনদেন ছিল। এরপর শেখ হাসিনা আস্থাভাজন তিনি হয়ে গেলেন। অনেক বিজ্ঞ, অনেক দক্ষ, অনেক নীতির মানুষ যারা ছিল, নীতির রাজনীতিবিদ যারা করত, আওয়ামী লীগের অনেক অভিজ্ঞ, এবং এদেরকে উনি মাইনাস করে এই আরাফাতকে উনি তার নৌকা মার্কা এই টিকিট দিলেন। এই নৌকা মার্কার টিকিট মানেই হলো আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে যারাই নৌকা পেয়েছে তারাই উৎফুল্ল মিষ্টি বিতরণ করেছে। ফাঁসের আগেই তারা মিষ্টি বিতরণ করেছে। তারা জানে তারা তো 100% ফাঁস, কারণ বুটে নৌকা পেলেই আপনি পাস। এই যে আমাদের মন মানসিকতা চলে আসছিল, এখন এই মন মানসিকতায় যারা ত্যাগী নেতা, যারা আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছিল, আওয়ামী লীগের জন্য যারা জান মাল কুরবান করেছিল, তারা কিন্তু সিট পায়নি। কেন পায়নি? তারা 5 কোটি টাকা দিতে পারবে না, তাই সিটও পাবে না। এই রকম আওয়ামী লীগের এই 15 বছর শাসনে আপনি 5 কোটি টাকা যদি দিতে পারেন, আপনি হয়ে যাবেন মেয়র। 5 কোটি টাকা দিতে পারলে আপনি হয়ে যাবেন এমপি। 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকা দিতে পারলে আপনি হয়ে যাবেন মন্ত্রী। এই রকম একটা প্রতিযোগিতা হয়েছিল বাংলাদেশে। আপনাদেরকে আর কি বলবো দুঃখের কাহিনী। যারা 10 কোটি টাকা দিয়ে প্রতিমন্ত্রী হবে, যারা 10 কোটি টাকা দিয়ে আপনার মন্ত্রী হবে, যারা 5 কোটি টাকা দিয়ে এমপি হবে, যারা 4 কোটি টাকা দিয়ে মেয়র হবে, এই রকম মানুষ দেশে যখন চলে আসে, তাহলে আপনারা দেশে সুবিচার পাবেন কীভাবে? প্রত্যেকটা সেক্টর আপনার দুর্নীতি বেড়ে যাবে। কারণ সে আসছেই টাকা বানানোর জন্য, সে সিট পাইছেও টাকা বানানোর জন্য। টাকা দিয়ে যখন সিট মিলে তখন তো সেটা উদ্ধার করতে হবে। 4 কোটি টাকা বানাইতে হবে 500 কোটি টাকা। এই জন্য তো সে এই জায়গায় দখল করছে টাকা দিয়ে। পুলিশ প্রশাসনে এইরকম টাকা বাণিজ্য ছিল। এমপি মিনিস্টারের প্রতিটা এমপি মিনিস্টারের গড় থেকে সার্চ করলে আপনারা কোটি কোটি টাকা পাবেন, হাজার হাজার কোটি টাকা পাবেন। কারণ এরা ব্যাংকে টাকা রাখে নাই, এরা বালিশের তলে টাকা রাখছে, বিছনার তলে টাকা রাখছে, মাটির ভিতরে আপনার টাকার বক্স বানিয়ে টাকা এটা আপনার এখানে রাখছে। কারণ এরা বাণিজ্য করেছে। একজন এসপিকে বদলি করতে হলে একজন মন্ত্রী কত টাকা পায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোটি কোটি টাকার মালিক হয়েছে খালি। পুলিশ বাণিজ্য করে, র্যাব বাণিজ্য করে, কোটি কোটি টাকার মালিক হয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই আরাফাত, এদের বিচার আমরা বাংলার মানুষ হাতে নিব না। আমরা এদের আইনের হাতে তুলে দেব। এদেরকে আমরা ছাড়ব না। এদের জন্য বাংলা লজ্জিত, এদের জন্য বাংলার আজ এই অবস্থা। আজ বাংলার জন্য আমরা স্বাধীন করেছিলাম 71-এ পাকিস্তানকে আমরা সরিয়ে আমরা দেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। পাকিস্তান আমরা কী করেছিল সেটা আপনাদের জানা। পাকিস্তানকে আমরা সঠিক শিক্ষা দিয়েছিলাম 1971 সালে। আর আমরা হাজার হাজার শহীদের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছিলাম।
গত 5ই আগস্ট আমরা আরেকবার স্বাধীন হয়েছি কি এই জালিম এই দানব সরকারকে, ফেসিবাদী সরকারকে হটিয়ে আমাদের দেশের ছাত্র জনতা ভাই যে আন্দোলন করেছে তাদের আন্দোলনের ফসল আজ আমরা একটা জাতি হিসাবে আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছি। আমাদের আরও সময় লাগবে, প্রতিটা সেক্টর আমরা ঠিক করতে হবে, আমাদের আরও অনেক কাজ আছে। কিন্তু আমি কিছু কথা বলবো, আর বেশিক্ষণ বলবো না। যে এই আরাফাত পুলিশে হাতে আটক হয়েছে, ওনাকে কালকে কোর্টে নেওয়া হবে, কোর্ট তার বিচার করবে, কোর্ট তার বিচার করবে। সে দোষী হলে তার দোষী সাব্যস্ত করে তার বিচার কোর্টে করবে। প্রিয় দেশবাসী, যারা আওয়ামী লীগের নিরীহ, যারা আওয়ামী লীগ করেছে, সাপোর্ট করেছে, কোনো দুর্নীতি করে নাই, কোনো কিছুর সাথে ওরা জড়িত নয়, যা আওয়ামী লীগ করেছে, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে আওয়ামী লীগের। এরা এই আওয়ামী লীগের এই কাণ্ডগুলো দেখে ওরা কিন্তু আপনার চুপ হয়ে গেছে। ওদেরকে আপনারা কিছু করবেন না। যারা রিয়েল দুর্নীতি করেছে, যারা সত্যি মন্ত্রী এমপিরা, এদেরকে আপনারা ছাড় দিবেন না। বিশেষ করে মন্ত্রী এমপিরাই হলো এই দুর্নীতির মূল হোতা। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোককে আমি চিনি, এরা কিন্তু সত্যিকার এরা কোনো আসন পায় নাই। এরা সারা জীবন আওয়ামী লীগ করেছে, তার সমস্ত ফ্যামিলি আওয়ামী লীগ করেছে, কিন্তু ওরা কোনো স্বার্থ উদ্ধার করতে পারে নাই আওয়ামী লীগের কাছ থেকে। কারণ ওরা দুর্নীতি করে নাই, ওরা 2 নম্বরই করতে পারে নাই, ওরা মানুষের সাথে ওরা গাদ্দারি করতে পারে নাই। এইরকম আওয়ামী লীগের অনেক মানুষকে আমি চিনি। এরা জীবনে কিছুই করতে পারলো না। এরা আওয়ামী লীগ করলো সারা জীবন, কিছুই করতে পারলো না। যারা আওয়ামী লীগ করে নাই, যারা আওয়ামী লীগের ধারে কাছেই ছিল না, তারা ঠেকার বিনিময়ে তারা কীভাবে মন্ত্রী হলো, এমপি হলো, মেয়র হলো, এটা আপনাদের কাছে আমি ছাড়লাম। আপনারা এখন ধরে ধরে ওদেরকে আইনের আওতায় দিবেন। মনে রাখবেন, আইন নিজের গতিতে চলে। হ্যাঁ, আইনে ওরা যাবে, আইন থেকে যারা বার হইতে পারে না, সেই সুযোগ আপনারা করবেন। কিন্তু আইন আপনারা হাতে তুলে নেবেন না, কাউকে আপনারা মারধর করবেন না। যাকে ধরবেন বেঁধে রাখবেন, রেখে আইনের যারা দায়িত্বে আছে তাদেরকে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে এনে তাদের হাতে স্পর্শ করে দিবেন। আর দেখবেন যেন কোনো টাকার বিনিময়ে যেন ওরা ছুটে যেতে না পারে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না। প্রিয় দেশবাসী, এই এই মোহাম্মদ আরাফাত সে কী করেছিল ইলেকশনে, আরও 2-1 মিনিট আপনাকে বলবো। এই আরাফাত লাস্ট নির্বাচন যেটা হয়েছিল, এটা উপনির্বাচন হয়েছিল। এখানে একজন মারা যাওয়ার কারণে এখানে আপনার উপনির্বাচন হয়েছিল। এই উপনির্বাচনে এখানে নির্বাচন হয়েছিল। এই উপনির্বাচনে তারা কী ধরনের কারচুপি করেছে আপনারাকে একটু আমি বলবো। কারণ এই উপনির্বাচন ছিল অনলি 6 মাস এই পার্লামেন্ট থাকবে, বা এইরকম একটা নির্বাচনের টাইম ছিল। 6 মাস পরে এই 6 মাস না 8 মাস পরে আবার ইলেকশন হবে। পার্লামেন্টের টাইম ছিল অনলি 6 মাস। তো এই পার্লামেন্ট মেম্বার যিনি হলেন মোহাম্মদ আরাফাত, উনি অনেক টাকা দুর্নীতির মাধ্যমে করেছেন। আওয়ামী লীগের শেখ হাসিনার ছেলে জয়ের সাথে বন্ধুত্ব থাকার কারণে ওনারা একটা পার্টনারশিপ ছিল, বিজনেসের দুর্নীতির একটা পার্টনারশিপ ছিল ওনাদের। তো এই যে এই আরাফাত হিরো আলম আর কারোর সাথে লড়তে পারে নাই। একজন কারণ তখন ইলেকশনে তো কেউ বিএনপি আর অন্য দল পার্টিসিপেট করে নাই। তখন এই আরাফাত এই কন্টেন্ট ক্রিয়েটার নামে পরিচিত বিশ্বব্যাপী, যার নাম হলো হিরো আলম। এই বদ্যুলুকের সাথে, হিরো আলমের সাথে এই আরাফাত হেরে গিয়েছিল, বুটে হেরে গিয়েছিল। এই আরাফাত হিরো আলমকে তার বাহিনী দিয়ে মেরেছিল, আক্রমণ করেছিল। এগুলো আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে কিছু দেখেছেন আপনারা। এই হিরো আলম কিন্তু বুটে জয় করেছিল, কিন্তু এই জয়কে আওয়ামী লীগের তাদের সিস্টেম এগুলা তারা নিয়ে নিয়েছে। কারণ আরাফাতকে নৌকা দিয়েছে, আরাফাত জিততেই হবে, কারণ টাকার বিনিময়ে আরাফাত আসছিল। টাকা যখন 5 কোটি 10 কোটি টাকা দিয়েছে, তো হে এমপি হবে বা এরপরে মন্ত্রী হবে, এটা তো আপনার জানা কথা সবারই। এই আরাফাতের একটা প্রতিষ্ঠান ছিল, CRS নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো। এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু করত, দুর্নীতিতে শীর্ষ ছিল তারা। তাই আমি আমার দেশবাসীকে বলবো, ওদেরকে আইনের হাতে আছে। ওরা আইন থেকে যেন কোনোভাবে পালাতে না পারে, ওরাকে সঠিক বিচার যেন আমার দেশবাসী এটা পায়।
এবং যেন তাদের সঠিক বিচার হয়, তারা যে দুর্নীতি করেছে এটার বিচার যেন করবেন, এবং কিভাবে তারা এমপি হলো, অত টাকা কোথায় পেল, সব কিছু আপনার তদন্ত করে সঠিক বিচার করা হোক, আমরা এবং দেশবাসী এটা প্রত্যাশা করি। এবং এরা যে জঘন্য কাজ করেছে এই মানে জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এরা যেভাবে মানুষকে মেরেছে, এই মানুষ মারারও এই খুনি আরাফাত, খুনি শেখ হাসিনা, খুনি যারা, এদেরকে ছাড়া যাবে না। এরা দেশের সাথে দেশের মানুষকে যারা গণ্য করলো না, এরা আবার কিসের দল, এরা আবার কিসের জন্য এত হুঙ্কার দেয়, এদের কিসের বলে এত সাহস করে ওরা? স্বাধীন করেছ, আমরা কি স্বাধীন করি নাই? আমরা কি দেশের জন্য মায়া কায়া নাই? আমরা এই দেশের সন্তান না? খালি তোমরাই দেশকে ভালোবাসো, আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা দেশকে ভালোবাসি বিদায় আমরা কথা বলতেছি রিস্ক করে রেখে। আমাদের কথা বলাও একটা রিস্ক, কিন্তু এরপরেও আমরা কথা বলছি এই জাতির স্বার্থে। আমাদের বেনিফিট কি? কোনো বেনিফিট নাই, নাথিং বেনিফিট, কারণ আমরা দেশকে ভালোবাসি বিদায় আমরা কথা বলি। প্রিয় দেশবাসী, যারা আমাদের মনে হচ্ছিল সাগর রুনির কথা, এই সাগর রুনিকে হত্যা করা হয়েছে, কারা জড়িত? এরা দেশপ্রেমিক ছিল। এই সাগর রুনি দেশপ্রেমিক ছিল বিদায় তাদেরকে খুন করা হয়েছে পাশবিকভাবে, ছেলের সামনে মা বাবাকে মৃত্যু দেওয়া হয়েছে। এই সাগর রুনির বিচারে কোনো বাংলার মানুষ পায় নাই। আমি সাংবাদিক ভাই বোনের উদ্দেশ্যে বলবো, আপনারা এটার জন্য আন্দোলন করুন। সাংবাদিক আপনাদের আজ জাগরণী যদি এটা মুছে যায়, তো মনে করবেন একদিন আপনাদের উপরে এইরকম স্টিম রুলার চালালে আপনারাও বিচার পাবেন না। তাই আপনারা সজাগ হন। এটার জন্য আপনারা মানে এখন না, আরও কিছুদিনের ভিত্তিতে মানে আরও 4-5 মাস বাদে আপনারা এটার জন্য একটা আন্দোলন করবেন, যে এদেরকে ধরে যেন সঠিকভাবে এদের বিচার করা হয়, আইনের আওতায় আনা হয়। এটার জন্য আমার আকুল আবেদন। কারণ ওনারা সাগর রুনির এখন পর্যন্ত আমার মনে পড়ে ওরা দেশপ্রেমিক ছিল বিদায় ওদেরকে মেরে ফেলা হয়েছে। আজ ওর ছেলে একটা ট্রমার মধ্যে যাচ্ছে, তোর লাইফ, ওর মা বাবা ওর সামনে মারছে ওরা, কিন্তু এখন সে একটা ট্রমার মধ্যে লাভ যাচ্ছে। আমি এই ছেলেটার জন্য অনেক দুঃখ লাগে। এবং আমি প্রিয় দেশবাসী, আমি আপনাদের আর সময় নষ্ট করব না। আমার কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, এবং আমার যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে টিপা দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের আপডেট যত ধরনের নিউজ আছে আমি করব। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বারবার আপনাদের সামনে এই দেশের যে কোনো কিছু হলেই আমি সাথে সাথে আপনাদের লাইভে আসবো। ইনশাআল্লাহ আমি এটা প্রমিস করলাম। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেক কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।